পুলিশ হত্যা মামলায় এবার নাসিরউদ্দিন পাটোয়ারি গ্রেফতার হয়েছে। বিএনপি দল ফেঁসে যাচ্ছে। এজন্য বিএনপি যারা সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতি করেছে পুলিশ হত্যার দায়ে তাদেরকে গ্রেফতার করা উচিত। দর্শক, নাসিরউদ্দিন পাটোয়ারি গ্রেপ্তার হওয়ার পর লক্ষ লক্ষ শিক্ষার্থীরা এই মুহূর্তে ঢাকার রাজপথ দখল করেছে। এদিকে আজ পুলিশ হত্যা মামলায় নাসিরউদ্দিন পাটোয়ারি গ্রেপ্তার হয়। বিএনপির অ্যাকশনে নাসিরউদ্দিন পাটোয়ারির এই অবস্থা, তাই নাসিরউদ্দিন পাটোয়ারির কর্মীরা বিএনপি দলের উপর সরাসরি আক্রমণ করেছে। বর্তমান পুলিশ গণহত্যা নাকি সবচেয়ে বেশি করেছে বিএনপির, যারা নাকি চাঁদাবাজ রয়েছে, যারা নাকি বড় বড় নেতা কর্মী রয়েছে, তারা নাকি বিশেষভাবে পুলিশ গণহত্যার সাথে জড়িত ছিল। কে বলছে? এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। বাংলাদেশে পুলিশ হত্যাকাণ্ডের বিচারগুলো যখন সামনে আসে কিংবা পুলিশ হত্যাকাণ্ডের শিকার হয়েছে গত বছর 24 জুলাই আগস্টের সেই জঙ্গি উত্থানের সময়, এই ব্যাপারটা অনেকে এড়িয়ে যায়। নতুন সরকার আসলে কি সব ধরনের মব সংস্কৃতির অবসান ঘটাতে প্রস্তুত, নাকি শুধু নিজেদের বিরুদ্ধে হওয়া মব ভায়োলেন্সের বিরুদ্ধেই কঠোর হবে? এনসিপি এখন এক অস্পষ্ট জায়গায় দাঁড়িয়ে। তারা কি স্বাধীন তৃতীয় শক্তি, নাকি জামায়াতের কৌশলগত সুবিধাভোগী? জামাত ইসলামী কি জিনিস বিএনপি এবার টের পাবে। জামাত এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। জামাত ইসলামী লড়াই চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ কি তবে ফিরছে, আর ফিরেই সোজা জেলে ভরবে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে? বিষয়টি আর গুঞ্জনে সীমাবদ্ধ নেই। একদিকে আওয়ামী লীগ ফেরার কথা হচ্ছে, অন্যদিকে আজকে পুলিশ হত্যা মামলায় নাসিরউদ্দিন পাটোয়ারি গ্রেপ্তার হয় বিএনপির অ্যাকশনে, এবং বিএনপি দলের উপর চাপ পড়ে নাসিরউদ্দিন পাটোয়ারির কর্মীরা আজকে রাজপথে নামার পড়ে। দর্শক শ্রোতা, আপনারা জানেন বাংলাদেশের রাজনীতি বর্তমানে উত্তাল রয়েছে। বিএনপি সরকার যখন ক্ষমতায় বসে, তারপর থেকেই দেশের প্রত্যেকটা জনগণ মানতে পারছে না বিএনপিকে ক্ষমতায়। অন্যদিকে জামাত কর্মীরাও গোপনে অনেক পরিকল্পনার মাধ্যমে অনেক কিছু করে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে পুলিশ হত্যা মামলায় নাসিরউদ্দিন পাটোয়ারির অবস্থা। অন্যদিকে আওয়ামী লীগের ফিরে আসার গুঞ্জনে কি কি দেশের মধ্যে ঘটতেছে সেইটাও দেখতে পারবেন। আসুন আমরা কথা বলাচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। পুলিশ হত্যার সাথে তো বিএনপি জড়িত ছিল। পুলিশ হত্যার সাথে এই যে থানাগুলা বিভিন্ন জায়গায় যে হামলা ভাঙচুর করেছিল, এগুলা হলো বিএনপির অনেক সন্ত্রাসী জড়িত ছিল। যারা বিএনপির মধ্যে অনেক সন্ত্রাসী আছে না, যারা চাঁদাবাজি করেছিল, তারা জড়িত ছিল। তারা এটা করেছে এজন্য আমাদের উপরে দোষ দেওয়ার জন্য। এই জন্য বিএনপি যারা সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতি করেছে পুলিশ হত্যা দায়ে তাদেরকে গ্রেফতার করা উচিত। প্রথমত, পুলিশ গণহত্যার বিচার নিয়ে আমাদের বাংলাদেশে একটা হিড়িক পড়ে গেছে, বুঝতে পারছেন? অথচ আমি তুষার 20 মাস ধরে পুলিশ গণহত্যার বিচার আর হচ্ছে আওয়ামী লীগের কর্মীদের উপরে যে নৃশংসতা, যে বর্বরতা আপনার চালাচ্ছিল অন্তর্বর্তী গভর্নমেন্ট, সেটার এগেনস্টে বা বিচার হতে হবে বা বিচার চাই, এই ধরনের কথাবার্তা আমি প্রতিনিয়ত বলে গিয়েছি। এনিওয়ে, বর্তমান পুলিশ গণহত্যা নাকি সবচেয়ে বেশি করেছে বিএনপির, যারা নাকি চাঁদাবাজ রয়েছে, যারা নাকি বড় বড় নেতা কর্মী রয়েছে, তারা নাকি বিশেষভাবে পুলিশ গণহত্যার সাথে জড়িত ছিল। কে বলছে? এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। কথা হচ্ছে, এই ঘটনাটি আমি শুধু দেখলাম যে বিএনপির তরফ থেকে আসলে কিছু বলা হয় কিনা, অথচ বিএনপির হাই কমান্ড থেকে তারা কেউ কোনো নিজেদের আপনার পারপাস অন্তত সাফ করার জন্য হলেও তারা কিন্তু গণমাধ্যমে এটার এগেনস্টে একটা বার্তা কিন্তু রাখা উচিত ছিল, তারা কিন্তু রাখেনি। তাহলে কি প্রমাণ এটাই করে যে বিএনপি পুলিশ গণহত্যার সাথে জড়িত ছিল নাসিরউদ্দিন পাটোয়ারির কথা মোতাবেক? শুধু যে নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে তাই নয়, আপনি আরো স্পষ্ট হয়ে যাবেন এই ভুট্টো সাহেবের কথা শুনে। একটা কথা শোনা হচ্ছে যে পুলিশ হত্যা তদন্ত নাকি আবার করা হবে। জুলাই গণ অভ্যুত্থানের সময় সেই যে যুদ্ধ পরিস্থিতি, যদি বিচার নিশ্চিত করতে হয়, অবশ্যই আগে যারা জুলাই গণ অভ্যুত্থানে জুলাই যোদ্ধা যারা আহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের বিচার আগে নিশ্চিত করতে হবে। নাহিদ ইসলাম উনি কি বলছে? যদি পুলিশ গণহত্যার বিচারের দাবি করা হয়, বাংলাদেশে আরেকবার নাকি আন্দোলনে ডাক দিবে। তো দে না, আন্দোলনে ডাক দে, দেখি তোর কোন বাপ আসে, তাদের কোন বাপ দাদা আসে, দেখি, দেখা যাক, দেখার প্রয়োজন মনে করছি আমরা। আরেকবার ডাক দে। ওরা আসলে পুলিশ গণহত্যার বিচার হবে না বা হতে দিবে না, এই প্রশ্ন তারা আনতে কেন চায় না জানেন? কারণ পুলিশ গণহত্যার বিচার যদি হতে হয়, এনসিপির যারা নাকি আপনার মাথা কাট আছে, প্রত্যেকটা ফাঁসির কাঠগড়ায়
অটোমেটিক ভাবে দাঁড়িয়ে যাবে প্রত্যেকটায়, বন্দুকের গুলি মিস হবে, মাগার এদের ফাঁসির কাঠগড়ায় দাঁড় করানো এটা মিস হবে না। কাজেই বর্তমান তারা বলছে যে পুলিশ গণহত্যার বিচার হতে দেওয়া যাবে না, হতে দিবে না। বুঝতে পেরেছেন? এই হচ্ছে বর্তমান অবস্থা। আসলে পুলিশ গণহত্যার সাথে বিএনপি জড়িত ছিল না। পুলিশ গণহত্যার সাথে যদি একদম গভীরভাবে জড়িত হয় সেটি হচ্ছে আপনার জামাত শিবির আর হচ্ছে এই এনসিপি। আসলে এনসিপি তো জামাতের আপনার আন্ডারগ্রাউন্ডের একটি কি বলে দল মাত্র, মানে অন্তর্ভুক্ত তারা। বুঝতে পারছেন? এনসিপি আর জামাত শিবির তারা একে অপরের একটা শরীরের অঙ্গ মাত্র। বুঝতে পারছেন? তারা আলাদা কোনো দল নয়। কাজেই এই এনসিপি নামক এই রাজাকার জঙ্গিবাদী আল বদর আল শামস এরাই হচ্ছে আসল খুনি। 60,000-এর অধিক পুলিশকে তারা নির্মম ভাবে হত্যা করেছে। 60,000-এরও অধিক আওয়ামী লীগের নেতাকর্মীদের নৃশংসভাবে হত্যা করেছে। আওয়ামী লীগ কি তবে ফিরছে, আর ফিরেই সোজা জেলে ভরবে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে? বিষয়টি আর গুঞ্জনে সীমাবদ্ধ নেই। খোদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন, ডক্টর ইউনুসের বিরুদ্ধে তিনি নিজে মামলা করবেন। শুধু একটি নয়, গুণে গুণে 4টি অপরাধের অভিযোগে কাঠগড়ায় দাঁড় করানো হবে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে। সংবিধান লঙ্ঘন, দেশের সার্বভৌমত্ব বিপন্ন করা, আমেরিকার সাথে গোপন চুক্তি এবং এমনকি জাতির পিতার ধানমন্ডির 32 নম্বরের বাড়ি ভাঙচুরের দায়ও এবারে চাপানো হচ্ছে ডক্টর ইউনুসের কাঁধে। কিন্তু প্রশ্ন হলো, গত 1.5 বছরে যিনি ধ্বংসস্তূপ থেকে দেশকে টেনে তোলার চেষ্টা করলেন, তাকেই কেন এখন দেশদ্রোহী বা দানব বানানোর এই মরিয়া চেষ্টা? এটা কি শুধুই আইনি প্রক্রিয়া, নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো রাজনৈতিক ষড়যন্ত্র? কেন খোদ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন হঠাৎ করে ডক্টর ইউনুসের বিরুদ্ধে বোমা ফাটালেন? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এই মামলার পেছনের আসল খেলা। ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর থেকে একটি পক্ষ প্রতিনিয়ত ওত পেতেছিল কখন তাকে ব্যর্থ প্রমাণ করা যাবে। সম্প্রতি অনলাইন প্ল্যাটফর্মে অধ্যাপক কার্জন ডক্টর ইউনুস ও তার উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে যে মামলার হুমকি দিয়েছেন তা আপাত দৃষ্টিতে আইনি মনে হলেও বিশ্লেষকরা বলছেন এর টাইমিংটা খুবই সন্দেহজনক। অধ্যাপক কার্জন অভিযোগ করেছেন ডক্টর ইউনুস যুক্তরাষ্ট্রের সাথে এমন কিছু চুক্তি করেছেন যা দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছে। কিন্তু বাস্তবতা হলো, একটি ভঙ্গুর অর্থনীতি আর আন্তর্জাতিক সম্পর্কহীন বাংলাদেশকে বিশ্বমঞ্চে ফিরিয়ে আনতে ডক্টর ইউনুসকে যে কূটনৈতিক পদক্ষেপ নিতে হয়েছে সেটিকে এখন দেশ বিক্রি তকমা দেয়া হচ্ছে। আমেরিকার সাথে সম্পর্কের উন্নয়নকে যারা এতদিন বাঁকা চোখে দেখেছেন তারাই এখন এটিকে সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার ধোঁয়া তুলছেন। অধ্যাপক কার্জন আরও একটি গুরুতর অভিযোগ এনেছেন, শেখ মুজিবুর রহমানের 32 নম্বরের বাড়ি ভাঙচুর। তিনি প্রশ্ন তুলেছেন, ডক্টর ইউনুসের সময়কালে কেন পুলিশ বা সেনাবাহিনী সেই বাড়ি রক্ষা করতে গেল না? অভিযোগটি আবেগের জায়গায় আঘাত করার মতো, কিন্তু বাস্তবতা হলো ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর যে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, যেখানে খোদ গণভবন অরক্ষিত ছিল, সেখানে 32 নম্বরের বাড়িটির নিরাপত্তা দেয়া তৎকালীন ভঙ্গুর আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে কতটুকু সম্ভব ছিল? ডক্টর ইউনুস কি নিজে দাঁড়িয়ে থেকে ভাঙচুর করতে বলেছেন, নাকি গণরোষের যে আগুন 15 বছরের শাসন আমলে জমেছিল তার বিস্ফোরণ ঠেকানোর সাধ্য তখন কারও ছিল না? এই ঘটনাকে কেন্দ্র করে এখন ডক্টর ইউনুসের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেয়াকে অনেকেই দেখছেন উইচ হান্ট বা রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে। এবার আসা যাক খোদ রাষ্ট্রপতির বয়ানে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিযোগ করেছেন, ডক্টর ইউনুস দেশে ফেরার পর বিমানবন্দর থেকেই ক্ষমতা কুক্ষিগত করেছেন। 3 বাহিনীর প্রধানের সাথে বসে নিজের ইচ্ছে মতো উপদেষ্টা নিয়োগ দিয়েছেন, রাষ্ট্রপতির ক্ষমতা খর্ব করেছেন। তিনি আরও বলেছেন, বঙ্গভবনে তিনি নাকি এক প্রকার অদৃশ্য কারাগারে বন্দী ছিলেন। রাষ্ট্রপতির এই বক্তব্য আওয়ামী লীগপন্থীদের হাতে নতুন অস্ত্র তুলে দিয়েছে। কিন্তু একটু ঠান্ডা মাথায় ভাবুন, 5 আগস্টের পর দেশে যখন কোনো সরকার ছিল না, তখন 3 বাহিনীর প্রধান এবং ছাত্র জনতাই কি ডক্টর ইউনুসকে ডেকে আনেননি? তখন কি সংবিধান বা প্রথা মানার মতো পরিস্থিতি দেশে অবশিষ্ট ছিল? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তো নিজেই সেই নিয়োগ প্রক্রিয়ার অংশ ছিলেন। তাহলে 1.5 বছর পর কেন তিনি এই অভিযোগ তুলছেন? বিশ্লেষকরা মনে করছেন এটি একটি সংঘবদ্ধ পরিকল্পনার অংশ। ডক্টর ইউনুসকে একা করে দেয়া এবং তার বৈধতাকে প্রশ্নবিদ্ধ করার জন্য ভেতর থেকেই কলকাঠি নাড়া হচ্ছে। সমালোচকরা বলছেন, গত 18 মাসে 133টি অধ্যাদেশ জারি করা হয়েছে, যা অস্বাভাবিক। কিন্তু তারা ভুলে যাচ্ছেন বিগত 15 বছরে দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে যেভাবে দলীয়করণ করে ধ্বংস করা হয়েছিল তা মেরামত করতে হলে আইনি কাঠামোতে আমূল পরিবর্তন আনা ছাড়া উপায় ছিল না। এই অধ্যাদেশগুলো ছিল রিফর্ম বা সংস্কারের হাতিয়ার, অথচ এই সংস্কার কাজকে এখন অনিশ্চয়তা বা সংবিধান লঙ্ঘন হিসেবে দেখিয়ে
বাংলাদেশে পুলিশ হত্যাকাণ্ডের বিচারগুলো যখন সামনে আসে কিংবা পুলিশ হত্যাকাণ্ডের শিকার হয়েছে গত বছর 24 জুলাই আগস্টের সেই জঙ্গি উত্থানের সময়, এই ব্যাপারটা অনেকে এড়িয়ে যায়। এই ব্যাপারটার কথা শুনলে সবাই বলে, আরে এটা তো পুলিশের অন্যায়ের কারণে জুলাই জঙ্গি উত্থান হয়েছে, পুলিশ হামলা করেছে জুলাই সন্ত্রাসীদের উপর, অর্থাৎ জুলাইয়ের যোদ্ধাদের উপর। এই ব্যাপারগুলো নিয়ে অনেক ধোঁয়াশা ছিল। আমরা বারবার বলার চেষ্টা করেছি, বাংলাদেশে প্রায় 3,500-এর মতো পুলিশকে হত্যা করা হয়েছে। এর মধ্যে প্রায় 1000 পুলিশের পরিচয়, তাদের ঠিকানা, তারা এখন কোথায় আছে, কিভাবে আছে, তাদের পরিবার পর্যন্ত জানে না। ব্যাপারগুলা সম্পূর্ণরূপে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিভিন্ন সংস্থা, কি সংস্থার কথা বললাম সেটা তো অবশ্যই বুঝতে পারছেন, কচুক্ষেত বুঝেন নাই, আবার ওই লাহোর, আবার ওই তুর্কি, এই সংস্থাদের মাধ্যমে এই জিনিসগুলোকে ধামাচাপা দেওয়ার একটা আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে। এমনকি পর্দার অন্তরালে এই ভুক্তভোগী যে পরিবারগুলো আছে, এই পরিবারের সদস্যদেরকে একটা মোটা অঙ্কের টাকা পয়সা দেওয়া হয়েছে, লেনদেন হয়েছে, যার কারণে সেই পরিবার লোকচক্ষুর অন্তরালে চলে গেছে। তারা কথা বলতে সাহস পাচ্ছে না, তারা কথা বলার চেষ্টাও করছে না। এই পুলিশ হত্যার আগামী দিনে, ভবিষ্যতে যখন বাংলাদেশ আওয়ামী লীগ ফিরবে বাংলাদেশে, আজ বা কাল নাসিরউদ্দিন পাটোয়ারি রাজ সাক্ষী হবে, যদি সে বেঁচে থাকে, যদি বিএনপি তাকে সৃষ্টিকর্তার কাছে পাঠিয়ে না দেয়। নাসিরউদ্দিন পাটোয়ারি পুলিশ হত্যা নিয়ে একটা বক্তব্য দিয়েছে, আপনারা শুনেন। পুলিশ হত্যার সাথে তো বিএনপি জড়িত ছিল। পুলিশ হত্যা করেছে বিএনপি, এখানে আর কোনো হ্যাঁ না বা কিন্তু নাই। বিএনপি এই স্টেটমেন্ট শোনার পর, দেখার পর তারা কোনো প্রকার প্রতিক্রিয়া দেখায় নাই। এমনকি তাদের অফিসিয়াল যেই প্যাড আছে, দলীয় কার্যালয়ের প্যাড, কাগজ, সেখানে প্রেস বিজ্ঞপ্তি দেয় প্রত্যেকটা ইস্যুতে। কোনো নেতাকর্মী হামলার শিকার হলে, কোনো নেতাকর্মীর উপর জুলুম নিপীড়ন হলে, জুলাই সন্ত্রাসী কিংবা জুলাই যোদ্ধা যারা আছে তাদের উপর হামলা মামলা হলে তারা সব ধরনের বিবৃতি সেখানে দেয়। তারেক রহমান সে বিবৃতি দিতে বাধ্য করেন, কিংবা বিএনপির দপ্তর সেলের পক্ষ থেকে সেই ধরনের বিবৃতি আমরা দেখেছি বারবার। কিন্তু এত বড় একটা অভিযোগ আনলো নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপির বিরুদ্ধে, বিএনপি পুলিশ হত্যা করেছে জুলাই আগস্টের সেই জঙ্গি উত্থানের সময়, এনসিপির সন্ত্রাসীরা, জঙ্গিরা, তারা পুলিশ হত্যার সাথে সম্পৃক্ত না, জামাত সম্পৃক্ত না, তাহলে বিএনপি কেন এটার প্রতিবাদ জানালো না? আমরা তো সবসময় একটা জিনিস পরে আসছি ছোটকাল থেকে, নীরবতা সম্মতির লক্ষণ। তার মানে কি বিএনপি নীরব থেকে মাথা পেতে নিল? তার মানে বিএনপি পুলিশ হত্যা করেছে? তার মানে তারেক রহমান আন্দোলনের একমাত্র মাস্টারমাইন্ড ছিল? তার মানে প্রত্যেকটা মুভমেন্টে তারেক রহমানের নিয়ন্ত্রণে হয়েছে, তার নেতৃত্বে হয়েছে? তার মানে সার্জিস, নাহিদ, হাসনাত, মাহফুজ, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, সবার সাথে তারেক রহমানের একটা ব্যাপক কানেকশন ছিল। তার মানে সেই প্যারিসের পীর সাহেব, যুক্তরাষ্ট্রের পীর সাহেব, তার সাথে তারেক রহমান কানেক্টেড, ওয়েল কানেক্টেড। তার মানে ধানমন্ডি 32 ভাঙার নেতৃত্বেও তারেক রহমান লন্ডন থেকে দিয়েছে। তার মানে বাংলাদেশ পুলিশকে হত্যার সাথে সরাসরি বিএনপির সন্ত্রাসীরা সম্পৃক্ত। আমরা এটা ভেবে নেব, যদি নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে বিএনপি কোনো প্রকার অ্যাকশনে না যায়, তবে আমরা ভেবে নিতে বাধ্য হব বিএনপি এই কর্মযজ্ঞের সাথে সরাসরি সম্পৃক্ত, তারা নেতৃত্ব দিয়েছে। আমরা জানি সিরাজগঞ্জে যে 14 জন পুলিশকে হত্যা করা হয়েছে, সেই হত্যাকাণ্ডের সম্পূর্ণ দায়ভার বিএনপির একজন নেতা স্বীকারোক্তি দিয়েছে। সুতরাং সারা বাংলাদেশে একই প্রেক্ষাপট আমরা দেখেছি। বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর যে নির্যাতনগুলো হয়েছে, যে হামলাগুলো হয়েছে, প্রত্যেকটা হামলার সাথে বিএনপি সম্পৃক্ত। এবং যেহেতু নাসিরউদ্দিন পাটোয়ারি একটা সাক্ষ্য দিয়েছে, নতুন সরকার আসলে কি সব ধরনের মব সংস্কৃতির অবসান ঘটাতে প্রস্তুত, নাকি শুধু নিজেদের বিরুদ্ধে হওয়া মব ভায়োলেন্সের বিরুদ্ধেই কঠোর হবে? বাংলাদেশ ব্যাংকের ঘটনার পর এই প্রশ্নের উত্তর পাওয়া জরুরি হয়ে পড়েছে। কারণ মব সংস্কৃতির অবসানের জন্য প্রয়োজন সর্বাত্মক প্রচেষ্টা, আংশিক পদক্ষেপ নয়। ইউনূস গেছেন, তারেক এসেছেন, কিন্তু মব সংস্কৃতি রয়ে গেছে। এর অবসানের জন্য চাই দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা, নিরপেক্ষ আইনের শাসন এবং প্রাতিষ্ঠানিক সংস্কার। না হলে শুধু মুখের কথায় মব কালচার শেষ ঘোষণা করলেই এই সমস্যার সমাধান হবে না, বরং এটি আরো ভয়াবহ রূপ নিতে পারে। ডক্টর ইউনূসের 18 মাসের শাসন আমলে দেশ পরিণত হয়েছিল মবের রাজত্বে। তার ভয়াবহ দুঃশাসনের অবসান হয় ইতিহাসের কুখ্যাত ভোট জালিয়াতি এবং অনিয়মের মাধ্যমে। আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে আয়োজিত একতরফা নির্বাচনে বিএনপিকে বিজয়ী ঘোষণার তামাশা এখন সারা দেশে পরিষ্কার, বিদেশেও পরিষ্কার। তারপরেও অনেকে ভেবেছিলেন এবার হয়তো একটি রাজনৈতিক সরকার মবের লাগাম টেনে ধরবে, কিন্তু সেই আশার গুড়ে বালি পড়তে 1 সপ্তাহ অপেক্ষা করতে হয়নি। বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই ঘোষণা করেছিলেন যে মব কালচারের দিন শেষ। তিনি দাবি করেছিলেন দাবি আদায়ের নামে মব কালচার করা যাবে না। কিন্তু মাত্র 2 দিন পর, অর্থাৎ 20 ফেব্রুয়ারি, ঢাকার যাত্রাবাড়িতে চাঁদা না পেয়ে নূরে আলম ওরফে খায়রুল ইসলাম নামের এক লেগুনা চালককে পিটিয়ে হত্যা করা হয়। এরপর 21 ফেব্রুয়ারি প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের মবের শিকার হন নবনির্বাচিত এমপি রুমিন ফারহানা। তাকে লক্ষ্য করে ভুয়া ভুয়া স্লোগান দেওয়া হয়, তার পুষ্পস্তবক ছিঁড়ে ফেলা হয় এবং শেষ পর্যন্ত ব্যারিস্টার রুমিন ফারহানা শ্রদ্ধা নিবেদন না করেই এলাকা ছাড়তে বাধ্য হন। আরো ভয়াবহ ঘটনা ঘটেছে বরিশালের আদালতে। সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনূসকে জামিন দেওয়ার পরদিনই বিএনপিপন্থী আইনজীবীরা এজলাসে ঢুকে ভাঙচুর এবং বিচারককে হুমকি এবং গালিগালাজ করেন। এজলাসের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এই দৃশ্য। শুধু তাই নয়, আওয়ামী লীগ নেতাকর্মীদের জামিনের প্রতিবাদে বরিশালের 2টি আদালত বর্জনের ঘোষণাও দিয়েছিল বিএনপিপন্থী
আইনজীবীরা। এই ধারাবাহিকতায় গত বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এইখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশের মামলার বিষয়টি নিয়ে কথা হচ্ছে, অন্যদিকে নাসিরুদ্দিন পাটোয়ারির বিষয় বা বিএনপির উপর যে প্রভাব, এইগুলো নিয়ে কথা গেছে। এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।